আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ক্লাসে। আজকে আমি শুরু করব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো প্রথম অংশ সংখ্যা পদ্ধতি শুরু করছি। তার আগে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন করি। আমার হাতে কতগুলো মার্কার আছে? এখন কতগুলো আছে? অবশ্যই আপনারা জানেন যে প্রথমে ছিল 2টি এবং তার পরবর্তীতে আমি আরও একটি অ্যাড করার মাধ্যমে হয়েছে 3টি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে এগুলো আপনি কিভাবে বললেন, তাহলে কি বলবেন? অবশ্যই আপনি গণনা করার মাধ্যমে বলেছেন। কিন্তু একটা সময় ছিল যখন মানুষ গুনতে পারতো না। মানুষ কোনো কিছু দেয়ালে দাগ কেটে এভাবে গণনা করতো, পাথর দিয়ে গণনা করতো, আঙুল দিয়ে গণনা করতো, মুখে বলতে পারতো না। অর্থাৎ কোনো একটি সংখ্যা কত হবে সেটি তারা জানতো না বা বলতে পারতো না। এই গণনার তাগিদ থেকে সংখ্যা পদ্ধতির আবিষ্কার হয়েছে মূলত প্রায় 5000 বছর পূর্বে। ব্যাবিলনীয় মিশরীয় সভ্যতারা মানুষেরা তারা গণনার প্রয়োজনের তাগিদে গণনা করতে গিয়ে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছিল। তার আগে মানুষ এভাবে গণনা করত। তো সংখ্যা পদ্ধতির ইতিহাস জেনে আমাদের কোনো লাভ নেই, এগুলো আসবে না। তো আমরা শুরু করি। সংখ্যা পদ্ধতি আসলে কি? তো সংখ্যা পদ্ধতি আসলে কি খুবই সহজভাবে বলবো এবং আপনারা খুব সহজভাবে নেবেন, তাহলে ব্যাপারটি সহজ হবে। অনেকেই হয়তোবা এই এইচএসসি আইসিটি অনেক কঠিনভাবে নেন, আগে থেকে এই জন্য কঠিন লাগে, কিন্তু আসলে এই ব্যাপারগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ যদি আপনি সহজভাবে নিতে পারেন। আমি বেশি কিছু বলবো না, একদম সহজভাবে বলছি, আপনারা সহজভাবে নেন। তো সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি যদি আমি সংজ্ঞা বলি তাহলে এটি এভাবে বলা যাবে যে কোনো একটি সংখ্যা লিখিত আকারে বা লিখে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। কেন বলছি দেখুন। এখন তার আগে বুঝতে হবে আগে আপনাকে সংখ্যা আসলে কি। সংখ্যা হচ্ছে একটি উপাদান, গণনা করার উপাদান, অর্থাৎ এমন একটি উপাদান যা দিয়ে আপনি গণনা করতে পারেন, পরিমাপ করতে পারেন। এই একটি উপাদান যা অঙ্ক দিয়ে গঠিত। অর্থাৎ সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা এক বা একাধিক অঙ্ক বা প্রতীক দিয়ে গঠিত। এখন এই অঙ্ক বা প্রতীক আবার কি? অঙ্ক বা প্রতীক হচ্ছে এমন কিছু উপাদান যা কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মৌলিক উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমাদের সংখ্যা পদ্ধতি আমরা যেটি ব্যবহার করি সেটি হচ্ছে দশমিক। সেখানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টি উপাদান রয়েছে এগুলোকে বলা হয় অঙ্ক। এই 10টি অঙ্ক যখন একসাথে বা আলাদা আলাদাভাবে, অর্থাৎ এক বা একাধিক যখন একসাথে বসে তখন যা গঠিত হয় বা যে উপাদানটি গঠিত হয় সেটিকে বলা হয় সংখ্যা। এবং এই সংখ্যা লিখার যে পদ্ধতি সেটিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? এখন আসুন সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি অনেকেই বলতে পারেন যে 4 প্রকার, যেমন বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো আসলে কিন্তু এগুলো কোনো সংখ্যা পদ্ধতির শ্রেণী বিভাগ নয়। কেন নয়? কারণ আমি আপনাকে বললাম যে 3 এমন একটি সংখ্যা যার বেস 4, অর্থাৎ এটি 4 ভিত্তিক একটি সংখ্যা। এখন যদি আপনি ওই 4 ধরনের সংখ্যার মধ্যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল রাখুন, তাহলে এটি কি? এটিও তো একটি সংখ্যা পদ্ধতি যার বেস বা ভিত্তি হচ্ছে 4। তো আবার আপনি 5 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করতে পারবেন, 6 ভিত্তিক আবিষ্কার করতে পারবেন, 7 ভিত্তিক করতে পারবেন, 8 ভিত্তিক তো অবশ্যই আছে অক্টাল। তো এগুলো আসলে কোনো শ্রেণী বিভাগ নয়, এগুলো হচ্ছে একটি রূপান্তর বা প্রকাশের পদ্ধতি। যদি শ্রেণী বিভাগ করি তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে পজিশনাল আর এটি হচ্ছে নন পজিশনাল। এখন পজিশনাল এবং নন পজিশনালের মধ্যে পজিশনাল বলতে কি বোঝায়? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যার নিজস্ব মান থাকবে। অর্থাৎ এটি এমন একটি সংখ্যা পদ্ধতি যার মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি সংখ্যার নিজস্ব মান থাকবে। অর্থাৎ এখানে আমি 212 লিখলাম, এখানে 2-এর একটি নিজস্ব মান আছে, এখানে 1-এর একটি নিজস্ব মান আছে এবং আবার এখানে 2-এর একটি নিজস্ব মান আছে। তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্যের ক্ষেত্রে তার স্থানীয় মান থাকবে। অবশ্যই স্থানীয় মান থাকতে হবে। যেমন এখানে যে 2টি আছে, এই 2-এর স্থানীয় মান কত? একক, মানে আমরা একে এক ঘর বলি। আর এখানে যে 1 আছে তার স্থানীয় মান কত? দশক বা 10-এর ঘর। এবং এখানে যে 2 আছে তার স্থানীয় মান হচ্ছে শতক বা 100-এর ঘর। এই জন্য বলা হয় এটি হচ্ছে স্থানীয় মান থাকবে। আর অবশ্যই একটি বেস বা ভিত্তি থাকবে। এখন বেস বা ভিত্তি আসলে কাকে বলা হয়?
অনেকেই এই বেইস বা ভিত্তির সংজ্ঞাটিকে অনেক বিকৃত উচ্চারণভাবে বলে, অর্থাৎ অনেকেই ভুল বলে থাকেন। কিভাবে বলেন? অনেকে বলে থাকেন যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকসমূহের যোগফল বা সমষ্টিকে বলা হয় বেইস বা ভিত্তি। অনেকেই বলে থাকেন যে এটি সঠিক, কিন্তু আমি বলবো এই সংজ্ঞাটি সম্পূর্ণ ভুল। কেন ভুল আমি বলছি। ধরুন বলা হলো যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে সকল অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাদের যোগফল। এখন আমাদের সংখ্যা পদ্ধতি আছে, আমাদের দশমিক। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক আছে 10টি, 0 থেকে 9। এখন যদি বলা হয় এই প্রতীকগুলোর যোগফল বা সমষ্টি, তাহলে কি দাঁড়াচ্ছে? 0 + 1 + 2 + 3 + 4 5 + 6 + 7 + 8 + 9। এখন যদি সমষ্টি করি তাহলে এটি হচ্ছে সংজ্ঞা অনুসারে সমষ্টি বা যোগফল, যা হবে 45। কিন্তু আসলে কি আমাদের সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি 45? না। তো এখন এখানে সমষ্টি বা যোগফলের জায়গায় আমাদেরকে কি বলতে হবে? কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক বা প্রতীকের মোট সংখ্যাকে বলা হয় বেইস বা ভিত্তি। অর্থাৎ মোট সংখ্যা যখন বলবো তখন আমাদের হবে এখানে 0 থেকে 9। মোট সংখ্যা আছে 10টি। মোট সংখ্যার সমষ্টি বা যোগফল না, সমষ্টি বা যোগফল হলে 45 হবে, কিন্তু মোট সংখ্যা আছে 10টি। তাই এই সংখ্যাটি বলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। তারপরে বেইস বা ভিত্তি গেল। এখন নন পজিশনাল। তো পজিশনাল যেরকম আমরা বললাম যে পজিশনাল একটা নিজস্ব মান থাকবে, একটি স্থানীয় মান থাকবে এবং বেইস বা ভিত্তি থাকবে। নন পজিশনাল ক্ষেত্রে তার ঠিক উল্টো, অর্থাৎ বেইস বা ভিত্তি থাকবে না, নিজস্ব মান থাকবে না, স্থানীয় মান থাকবে না। যেমন আপনাকে বলা হলো রোমান সংখ্যায় আপনি 3 লিখুন। এই যে 3 লিখলাম। এখন এখানে দেখুন এই যে এই পাশের 1টা, এটিকে যদি আমি স্থানান্তর করে এই পাশে দিই আর এটিকে যদি এই পাশে দিই, ঘুরে ফিরে সেই 3 আসছে। অর্থাৎ এর নিজস্ব কোনো মান নেই, এখানে যা এখানেও তা। আবার স্থানীয় কোনো মান নেই, অর্থাৎ এখানে বসার পর যা প্রকাশ করছে এখানে বসার পর তাই প্রকাশ করছে। আর বেইস বা ভিত্তি তো নেই, সেটি আপনারা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে নন পজিশনাল এবং পজিশনাল। তারপর আসুন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, র্যাডিক্স পয়েন্ট। র্যাডিক্স পয়েন্টটি আসলে কি? এখানে আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি, মানে একটি বিন্দু হবে, অবশ্যই পয়েন্ট মানে একটি বিন্দু। আর রেডিক্স পয়েন্ট বলতে বোঝাচ্ছে, স্বাভাবিকভাবে বললে এটিকে দশমিককে বোঝাচ্ছে, কিন্তু যখন আপনাকে সংজ্ঞা আকারে লিখতে বলবে তখন আপনি কীভাবে লিখবেন? ধরুন এখানে বলা হলো 58.29। এখন এখানে এই যে পয়েন্টটা এটি হচ্ছে রেডিক্স পয়েন্ট। এখন যদি সংজ্ঞা আকারে বলতে হয় তাহলে এভাবে বলতে পারেন যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে যে বিন্দুটি ওই সংখ্যার পূর্ণ অংশ এবং দশমিক অংশকে পৃথক করে বা আলাদা করে, সেই বিন্দুটিকে বলা হয় রেডিক্স বিন্দু বা রেডিক্স পয়েন্ট। আমি আবার বলছি, কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত যে বিন্দু ওই সংখ্যাটির পূর্ণ অংশ এবং দশমিক অংশকে পৃথক করে বা আলাদা করে, সেটিকে বলা হয় রেডিক্স বিন্দু বা রেডিক্স পয়েন্ট। এখন আসুন বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি, যেমন আমাদের সংখ্যা পদ্ধতি, আমরা স্বাভাবিকভাবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটি হচ্ছে 10 ভিত্তিক বা দশমিক বা ডেসিমাল। এটি বেস 10 কেন 10? এটি বেস 10 এই কারণে, কারণ এই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা প্রতীক বা ক্ষুদ্রতম যে উপাদানগুলো রয়েছে, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ কোনো একটি সংখ্যা পদ্ধতিতে তার ব্যবহৃত উপাদানগুলোর সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। আমাদের যেহেতু 10, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন কম্পিউটারের ক্ষেত্রে সংখ্যা কেবল তারা 0 এবং 1, এটি ছাড়া কম্পিউটার কোনো ভাষা বোঝে না। অর্থাৎ এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে 0 এবং 1, মানে মাত্র দুইটি সংখ্যাই, কেবল দুইটি সংখ্যা বা প্রতীক কেবল কম্পিউটার বোঝে। যেহেতু আমরা 10টি ব্যবহার করি, এই জন্য আমাদের সংখ্যা পদ্ধতি 10, তার মানে কম্পিউটার যেহেতু দুটি বোঝে, তার সংখ্যা পদ্ধতির বেস হবে 2। অর্থাৎ এই জন্যই বাইনারির সংখ্যা পদ্ধতি বা বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 2। একইভাবে এমন কোনো সংখ্যা পদ্ধতি যদি বের করা যায় যেখানে 8টি প্রতীক ব্যবহৃত হয়, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, তাহলে তার বেস বা ভিত্তি কত হবে? অবশ্যই 8, অর্থাৎ অক্টাল। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8 এবং তার ভেতরে মৌলিক প্রতীক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। রূপান্তরের ক্ষেত্রে একটি ম্যাজিক ওয়ার্ড মনে রাখবেন, একটি ম্যাজিক সেন্টেন্স মনে রাখবেন, যে কোনো নাম্বার সিস্টেম থেকে দশমিক নাম্বার সিস্টেমে আসা এবং দশমিক নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়া একদম সহজ। জাস্ট এই একটি লাইন মনে রাখবেন। কেন মনে রাখতে বলছি সেটি একটু পরেই বুঝবেন। এখন সেটি মনে রাখবেন কীভাবে? ধরুন সব থেকে সহজ কাজ কি? আপনি চোখ বন্ধ করলেন, আপনি কল্পনা করতে পারবেন
আবার ঠিক একইভাবে খুব সহজে কল্পনা থেকে বেরিয়ে আসতে পারবেন। যেরকম কল্পনা করা একদম সহজ, অর্থাৎ সব থেকে সহজ কাজ যেমন কল্পনা শুরু করা, আবার কল্পনা ভেঙে ফেলাও সব থেকে সহজ কাজ, একইভাবে দশমিক সংখ্যা পদ্ধতিকে আপনি কল্পনার সাথে তুলনা করতে পারেন। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে অন্য যে কোনো জায়গা থেকে এখানে আসা যাবে একদম সহজে, আবার এখান থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাবে একদম সহজে, কোনো প্যারা নেই। ডেসিমাল টু এনি, ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেমে যদি আপনি চান তাহলে সেই বেস দিয়ে ভাগ, এক লাইন এক সূত্র, সব কিছু হয়ে যাবে। কীভাবে হবে আমি দেখাচ্ছি। ধরুন আপনাকে এখন বলা হলো ডেসিমাল থেকে এনি এর বদলে আপনাকে বলা হলো বাইনারিতে যেতে। তো বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ যদি আপনি বাইনারিতে যান তাহলে ধরুন 28 একটি ডেসিমাল আছে এবং এটিকে আপনাকে বলা হলো এনি নাম্বার সিস্টেমে যেতে। এখন এনি নাম্বার সিস্টেম হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেম হতে পারে। এখানে যদি 2 হয় তাহলে আপনি এই 28কে 2 দ্বারা ভাগ করতে থাকবেন। যদি এখানে 2 এর জায়গায় বাইনারি না বলে যদি অক্টাল বলে তাহলে আপনি এখানে 8 দিয়ে ভাগ করতে থাকবেন। যদি বলা হয় হেক্সাডেসিমাল তাহলে আপনি 16 দিয়ে ভাগ করতে থাকবেন। যদি বলা হয় 4 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করো তাহলে আপনি এখানে 4 দিয়ে ভাগ করতে থাকবেন। যদি বলা হয় 5 ভিত্তিক সংখ্যাতে চাও তাহলে 5 দিয়ে ভাগ করতে থাকবেন। প্রসেসটা আপনি আশা করি বুঝেছেন। এখন আমি একটা দেখিয়ে দেবো, আপনারা বাকিগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমি বাইনারি দেখাচ্ছি। তো বাইনারিতে গেলে প্রথমে আপনাকে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করবেন? এই 2 দিয়ে আপনি এই 28কে বা এখানে যা থাকে সেটিকে ভাগ করবেন। ভাগ করার পর ভাগফল কত আসে? 28কে ভাগ করলে ভাগফল আসে 14। এই যে 14 আমি এখানে লিখলাম এবং একটা টান দিয়ে আমি শেষ কত আসে ভাগশেষটি আমি এই পাশে লিখবো। এখন ভাগশেষ কত আসে? ভাগশেষ এখানে নেই, 0। আবার এই 2কে আমি একইভাবে ভাগ করে যাব, তখন 7 এবং ভাগশেষ 0। আবার করলে 3 এবং ভাগশেষ 1। আবার যদি করি তাহলে 1 এবং ভাগশেষ 1। আবার যদি করি তাহলে 0 এবং 1। এখন এখানে এই যে সর্বশেষ, এখন আর কোনো ভাগ যাবে না, ততক্ষণ ভাগ যাবে যতক্ষণ পর্যন্ত এখানে 0 না আসবে ততক্ষণ ভাগ করে যাবেন। এখন 0 এসেছে, এখন এখানে যেই সংখ্যাটি আছে সেটিকে বলা হয় MSB। এখানে বাইনারির ক্ষেত্রে বি আর অন্য কিছু হলে ডি হতো, অবশ্যই জানেন। মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর যদি বাইনারির ক্ষেত্রে বিট হবে, যদি বাইনারি না হতো তাহলে এখানে ডি হতো, মানে ডিজিট। আর এটি হচ্ছে LSB। এখন যদি উত্তর লিখতে চাই তাহলে এই যে 28 ডেসিমাল আছে তার উত্তর হবে এই নিচ থেকে উপরে ক্রমান্বয়ে সাজানো, অর্থাৎ 1 1 1 0 0 1 1 1 0 0। এই হচ্ছে এর উত্তর। এখন যদি আপনাকে বলা হয় এই 28 10 ভিত্তিকে আছে, তখন বাইনারি থেকে না নিয়ে আপনাকে বলল যে 4 ভিত্তিক সংখ্যাতে রূপান্তর করো, তখন কি করবেন? আপনি অবশ্যই 16 এবং 8 এগুলো পারবেন। আমি 4টি দেখিয়ে দিচ্ছি। আমি 4-এর ক্ষেত্রে সেম প্রসেস। এই যে 28 আপনি 4 দ্বারা তখন ভাগ করবেন। তো 4 দ্বারা ভাগ করলে কি হচ্ছে? ভাগফল 7, 4 7 28 এবং এখানে ভাগশেষ 0 এবং আবার 4 দিয়ে করলে 4 একে 4, একবার যাচ্ছে এবং 3, একবার যাচ্ছে না এবং 1। এখানে এটা হচ্ছে MSD এবং এটি হচ্ছে LSD। তো যদি সাজিয়ে লিখি তাহলে এই যে 28 10 এদিকে হবে 1 3 0 4 ভিত্তিকে নিলে। এই হচ্ছে ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম। তো ডেসিমাল টু এনি নাম্বার সিস্টেম আমরা যেহেতু পেরেছি, আমরা ডেসিমাল টু বাইনারি শিখে ফেলেছি, ডেসিমাল টু অক্টাল শিখে ফেলেছি এবং ডেসিমাল টু হেক্সাডেসিমাল শিখে ফেলেছি। তার সাথে ডেসিমাল থেকে এখন যে কোনো সংখ্যা পদ্ধতির দিক আমরা অবশ্যই পারবো আশা করি। তো এখানে আরেকটু ঝামেলা আছে, যখন দশমিক আকারে দিয়ে দেবে। কোনো সমস্যা নেই, আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। ধরুন আগে এই 28 10কে আপনি 4 ভিত্তিকে রূপান্তর করেছেন, এখানে পূর্ণ সংখ্যা ছিল। এখন যদি বলা হয় এই 28.015 একে আপনি 4 ভিত্তিকে রূপান্তর করেন, তাহলে কিভাবে করবেন? সেম প্রসেস, শুধু দুটো ভাগ হয়ে যাবে। কিভাবে দুটো ভাগ হবে? আপনি পূর্বে যেভাবে করেছিলেন এটিকে সেভাবে করবেন, অর্থাৎ পূর্ণ অংশের জন্য লিখে আমি আগে যেভাবে লিখে দিয়েছিলাম সেভাবেই করবেন। আর সেভাবে করলে 28 10 সমান কিছু একটা আসবে, হয়তো বা 130 ছিল, আমার এক্সাক্টলি খেয়াল নেই। তো এই ছিল। এখন আপনি নতুন একটি অংশ অ্যাড করবেন, সেটি হচ্ছে দশমিক অংশের জন্য।
এখন কি করবেন? তো দশমিক অংশের জন্য লেখার পর এই যে দশমিক অংশটি আছে, এই দশমিক অংশটি আপনি লিখবেন 0.015। এখন আগে আপনি কি করেছিলেন, যেই সংখ্যা পদ্ধতিতে যেতেন তা দিয়ে ভাগ করতে থাকতেন, এখন গুণ করতে থাকবেন। আমি দিলাম এখানে গুণ। এখন গুণ করার পর একটি রেজাল্ট আসবে 0.06। এখন এখানে আবার আপনি দুটি অংশ করবেন, একটি হচ্ছে এই যে পূর্ণ অংশ এবং একটি হচ্ছে দশমিক অংশ। প্রতিবার এই দশমিক অংশটিকে আপনি এখানে এনে আবার গুণ করবেন, অর্থাৎ 0.06 ইন্টু আবার 4 দিয়ে গুণ করবেন। তারপর আবার একটি রেজাল্ট আসবে 0.24। আবার এই যে দশমিকের পরের অংশটিকে আবার গুণ করবেন ইন্টু 4, 0.96। আবার এই যে 0.96কে 4 দিয়ে গুণ করবেন 3.84। এখন আপনি থেমে যাবেন। কেন থেমে যাবেন? কারণ আপনার এই যে এই অংশটি আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, দশমিক এর আগের যে অংশগুলো সেখানে প্রথমে 0, তারপর 0, তারপর 0, তারপর 3 আসে। যখন একটি পূর্ণসংখ্যা চলে আসবে 0 ছাড়া, 0 ব্যতীত, তখন আপনি থেমে যাবেন এবং তখন আপনি উপর থেকে নিচে এই রেজাল্টগুলো সাজিয়ে নেবেন। তখন কি হবে? তখন হবে 0.015, 80 0 পয়েন্ট, এখান থেকে উপর থেকে নিচে সাজিয়ে নেবেন 0003। এ হচ্ছে 4 ভিত্তিকে। এখন শুধু এই দুটি আনসার অ্যাডজাস্ট করে দেবেন। কিভাবে? সিম্পল, 28.015 10 হবে 130.0003, 4 ভিত্তিক। শুধু এটি 4 ভিত্তিক নয়, এখানে যে কোনো ভিত্তি থাকতে পারে, সেজন্য আমি লিখে দিলাম ডেসিমাল টু এনি। তো সবগুলো একই প্রসেস, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে আর কি। তো এখন আমরা একসাথে কি কি শিখেছি? দশমিক থেকে আপনি বাইনারিতে যেতে পারবেন, দশমিক থেকে আপনি অক্টালে যেতে পারবেন, দশমিক থেকে আপনি হেক্সাডেসিমালে যেতে পারবেন। অবশ্যই পারবেন এবং পারা উচিত, যেভাবে দেখিয়েছি। এবং একই সাথে আপনি শিখে ফেলেছেন দশমিক থেকে শুধু এই অক্টাল, হেক্সাডেসিমাল বা বাইনারি নয়, বরং দশমিক থেকে পৃথিবীর যে কোনো নতুন সংখ্যা পদ্ধতিতে যেতে বলুক আপনি যেতে পারবেন। এখন আসুন রিভার্স প্রসেস, অর্থাৎ থেকে আপনি চলে গেলেন দশমিক থেকে সেখানে। এখন যদি বলা হয় সেখান থেকে আবার দশমিক আসুন, তখন কীভাবে আসবেন? খুবই সিম্পল প্রসেস, এটিও খুবই সহজ। any to decimal, এটি কীভাবে আসবেন? তো এটিকে আমি বাইনারি থেকে ডেসিমালে আসার প্রসেস দিয়ে দেখাচ্ছি। এটি শিখে গেলে বাকি সবগুলো পারবেন। যেমন 1011.011 এরকম একটি সংখ্যা আছে, যাকে আপনাকে বলা হলো দশমিককে বা ডেসিমালে রূপান্তর করতে। তখন আপনি দেখবেন এখানে কোন সংখ্যা পদ্ধতি আছে, এখানে বাইনারি আছে, তাই এর বেস 2। যদি এখানে এরকম থাকতো 777 অক্টালে, তখন এর বেস 8, তখন আপনি এখানে 8 লিখতেন, এখন লিখবেন 2। এই যে 2 লিখলেন, তারপর আপনি দেখবেন যে দশমিকটা কোন জায়গাতে আছে। এই যে দশমিকটা এই জায়গাতে আছে। এখন দশমিকের ডানে যদি যান, তাহলে আপনি 2 এর ঘাতগুলো মাইনাস করে যাবেন। একটু গ্যাপ রাখুন, -2 কত ঘর আছে? 1 2 3, 3 ঘর, প্লাস, এবং যত এদিকে আসবেন তত এক করে বাড়াতে থাকবেন। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের আগের ঘরকে যদি আমরা সংখ্যার আকারে চিন্তা করি, তাহলে এখানে 0, তারপর হচ্ছে -1 -2 -3, তারপর হচ্ছে 1 2 3, অর্থাৎ এই যে -1 এর পরের সংখ্যাটি এদিক থেকে আসলে কি হবে? 0, অর্থাৎ তাহলে এক্ষেত্রে এখানে হবে 2 এর উপরে 0, তারপরে হবে 1, তারপর হবে 2, তারপর হবে 3, তারপর আরও থাকলে আরও হবে। এখন এগুলো তো আমরা লিখলাম, কিন্তু এখানে আরও কিছু সংখ্যা আছে, এগুলোকে আমাদেরকে সহগ আকারে গুণ দিতে হবে। এখন গুণগুলো কীভাবে দেব? এই যে দশমিক, এই জন্য আমরা এখানে একটি 2 নিয়েছিলাম, এই যে এখানে 2 নিয়েছিলাম। দশমিকের পরের এক ঘর 0 আছে, এই 0-র জন্য আমরা এই 0টি এখানে প্রত্যেকটিকে গুণ দিয়ে দিব। এখানে তারপরে আছে -2 এর জন্য নিয়েছিলাম 1, তারপর আবার -3 এর জন্য আবার 1 গুণ। একইভাবে এখানে আছে 1, এখানে আছে 1, এখানে আছে 0, সর্বশেষ আছে 1। এই যে এখন এখানে যে রেজাল্টটি আসবে আপনি ক্যালকুলেশন করার পর, সেটি হচ্ছে এর দশমিক মান বা ডেসিমাল মান। আপনাকে বলা হলো যে BAC9 এটি হেক্সাডেসিমাল আছে, এখান থেকে ডেসিমালে কত, এটি কীভাবে বের করবেন? খুবই সহজ, আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে এখানে যে বেসটি আছে সেই বেসটি লিখে ফেলবেন। এই যে বেস লিখলাম 16, তারপর কি করবেন? দেখবেন দশমিক কোথায় আছে, এখানে দশমিক নেই, তার মানে এখানে মনে মনে এখানে দশমিক আছে। দশমিকের ওই পাশে গেলে এই বেসের পাওয়ারগুলো এক করে এভাবে মাইনাস করতে থাকবেন, আর এদিকে আসলে প্লাস করতে থাকবেন। আর
এক্স্যাক্টলি এইখানে দশমিকের জায়গাতে 0 দেবেন। তো যেহেতু ওইদিকে নেই, তার মানে এইদিকে আমি লিখবো, এদিকে কী লিখবো, প্রথমে 0, তারপর 16 1, তারপর হচ্ছে 16 পাওয়ার 2, তারপর হচ্ছে 16 পাওয়ার 3, 1 2 3 4 0 1 2 3, এই যে 1 2 3 4বার লিখে ফেলেছি। এখন কি, এখন শুধু কাজ কি, এই যে সহগগুলো আছে এগুলোকে গুণ দেবো। প্রথমে আছে 9, এই যে প্রথম 16-র সাথে 9 গুণ দেবো, তারপর এটির সাথে C, তারপর এটির সাথে হচ্ছে A, তারপর এটির সাথে হচ্ছে B। এখন আমরা সকলেই জানি A মানে 10, B 11, C 12, D 13। তো এখন এই অনুযায়ী এই A B C এর মানগুলো বসানোর পর যোগফল যা আসবে সেটি হচ্ছে এই ডেসিমালের মান। এই হচ্ছে কাহিনী। তো আই থিঙ্ক রূপান্তরগুলো আমরা এখন শিখে গিয়েছি এবং আমরা সকলেই জানি এবং পারি এখন। তো চলুন আরও একটি মজার রূপান্তর আমরা করে নিই। ধরুন আপনাকে বলা হলো 2 3, এটি 4 ভিত্তিকে আছে, তা আপনাকে বলেছে এটিকে 5 ভিত্তিকে কত হবে, এটি কীভাবে করবেন। তো খুবই সহজ পদ্ধতি। আপনাকে বলেছিলাম প্রথমে আপনি সবথেকে সহজ কাজ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে যাওয়া, এবং একই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়া অনেক সহজ। অর্থাৎ এক্ষেত্রে যদি আপনি একটি জায়গা চিন্তা করতে পারেন যেখান থেকে প্রথমে আপনি দশমিকে যাবেন এবং দশমিক থেকে আবার এখানে যাবেন, অর্থাৎ দুই ক্ষেত্রে কিন্তু সহজ। এখান থেকে আপনি দশমিকে যেতে পারেন, খুবই সহজ, আবার দশমিক থেকে আপনি এখানে যেতে পারেন, এটিও সহজ। দুইটি প্রসেস যখন একসাথে করবেন তাহলেই তো আপনার হয়ে গেল 4 থেকে 5 যাওয়া। চলুন করি। তো এখান থেকে আপনি দশমিকে কীভাবে যাবেন, প্রথমে আমি বলেছিলাম লিখে নেবেন, লিখে নেওয়ার পর সবগুলো গুণ দেব, 3, এটা আছে 2, তাহলে এখানে কি আসছে 11, অর্থাৎ এই 23 4 ভিত্তিক মানে হচ্ছে 11 10 ভিত্তিকের। এখন এই যে 10 ভিত্তিক পেয়ে গেলেন, এখন এটাকে আপনি 5 ভিত্তিকে চলে যান, অর্থাৎ এই 11কে আপনি এই 5 দিয়ে ভাগ করতে থাকুন। তো কি আসছে 2 1, এ হচ্ছে 5। তো আলটিমেটলি রেজাল্ট কি আসছে 2 3 4, বেজে যা আসে 2 1 5-এ তা আসে। এই হচ্ছে আনসার। আরও একটি সুন্দর এবং মজার রূপান্তর হচ্ছে অক্টাল টু বাইনারি এবং হেক্সাডেসিমাল টু বাইনারি। এই দুটি একই রকম। কীভাবে একই রকম, মনে করুন আপনাকে অক্টাল একটি সংখ্যা পদ্ধতি দেওয়া হলো, সংখ্যা দেওয়া হলো অক্টালে 7 7 এবং হেক্সাডেসিমালে দেওয়া হলো, এখন বলা হলো এটিকে বাইনারিতে এবং এটিকেও বাইনারিতে রূপান্তর করো। তখন কি করবেন, শুধুমাত্র খুবই সহজভাবে অক্টাল থেকে যখন যাবেন তখন প্রত্যেকটি সংখ্যাকে আপনি 3 বিটের বাইনারিতে পরিণত করবেন। 3 বিটের বাইনারি 7 7 7 বলতে 3 বিটের বাইনারি 3টা 1, একইভাবে এটিও 1 2 3টা 1। তো আলটিমেটলি কি আসছে 7 7। এটি অক্টাল থেকে যখন আপনি বাইনারিতে নেবেন তখন কি আসছে 1 2 3 4 5 6। এই হচ্ছে বাইনারি রূপ। আর যখন হেক্সাডেসিমালে বলবে তখন এই 3টি জায়গায় এখানে 4 ঘর, অর্থাৎ 4 বিট বাইনারি নেবেন। 4 বিট বাইনারি যদি 9-এর বাইনারি নেই তাহলে 9-এর যদি 4 বিট নেই তাহলে হচ্ছে 1 0 0 1 এবং 6-এর ক্ষেত্রে হচ্ছে 0 1 1 0। তো আলটিমেটলি কী হচ্ছে, আলটিমেটলি 6 9-এর হেক্সাডেসিমাল থেকে বাইনারি হচ্ছে 0 1 1 0 1 0 0 1। এগুলো আসলে তেমন কঠিন কিছু না, বা তেমন আসার মতো তেমন কিছু না, তাও দেখিয়ে দিলাম। তো আই হোপ এই ছিল রূপান্তর, আর কিছু নেই। তো এখন আমি আপনাদেরকে একটি হোমওয়ার্ক দিই, এটি নিজে নিজে চেষ্টা করুন করার জন্য। দেখা যাক, যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই সলিউশন দিয়ে দেব। তো সমস্যাটি হচ্ছে 2 8 8, 9 ভিত্তিক একটি সংখ্যা, এটিকে আপনাকে বলা হলো 6 ভিত্তিকে রূপান্তর করার জন্য। আবার 3 4 n ভিত্তিক একটি সংখ্যা, 9 6 x ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি। এখন এখানে শর্ত দেওয়া আছে x প্রচলিত ভিত্তি। এখন প্রশ্ন হচ্ছে, এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে ভ্যালু অফ n ইকুয়াল টু হোয়াট।
মানে n এর মানটি কত এটি আপনি বের করবেন। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমি সংখ্যা পদ্ধতির বাকি যে অংশটুকু রয়েছে সেগুলো শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি। আজকে প্রচণ্ড গরম, তো আজকে আর সম্ভব না। তো এই হোমওয়ার্কটি আপনারা চেষ্টা করবেন, দেখুন কতটুকু পারেন।